হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে স্মৃতি বলতে কি বোঝো এবং কি সহজভাবে মনে রাখার উপায়গুলি কি কি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে তোমাদের কিন্তু কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত, 1299 টাকা। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত, 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যদি যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমরা কি কি পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে তোমাদের, তারপরে কি রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ বিভিন্ন টপিক অনুযায়ী, তারপরে কি পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে যে বিষয়টি আমাদের করতে হবে সেটা হচ্ছে কি স্মৃতি কি, অর্থাৎ কি মেমোরি বলতে কি বোঝো। দেখো এখানে কি রয়েছে, স্মৃতি হলো একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া। তাহলে কি স্মৃতিকে কি বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া বলা হয়েছে, যার মাধ্যমে অতীত অভিজ্ঞতা কি করা হয়, সংরক্ষিত করা হয়। তারপরে কি রয়েছে, পুনরুদ্রেক ক্ষমতা, অর্থাৎ কি অর্জিত অভিজ্ঞতাকে প্রয়োজনে যথাসম্ভব অবিকল পুনরুদ্রেক করার সক্ষমতাকেই কিন্তু কি বলা হয়, মেমোরি বা স্মৃতি বলা হয়। ঠিক আছে, তারপর তৃতীয় দেখো কি রয়েছে, শিখন ও স্মরণ। শিখন দিয়ে স্মরণ প্রক্রিয়ার সূচনা হয়। তাহলে কি যখন হচ্ছে শিখন প্রক্রিয়া চলছে, সেই শিখন প্রক্রিয়া চলাকালীনই কিন্তু কি হয়, স্মরণ প্রক্রিয়ার সূচনা হয়। ঠিক আছে, স্মরণ অর্থাৎ কি তারা কিন্তু মনে করতে শেখে, বিভিন্ন জিনিস কিন্তু মনে রাখে শিখন চলাকালীন। শিখন যত উন্নত মানের হবে স্মরণের সম্ভাবনাও কিন্তু তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, শিখন উন্নত করতে হবে, তার ফলে কি হবে, যে আমাদের যে স্মরণ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে দেখো কি রয়েছে, স্মৃতির ধারণার বিবর্তন। তাহলে প্রাচীন ধারণাতে স্মৃতি কাকে বলা হয় এবং আধুনিক ধারণাতে স্মৃতি কাকে বলা হয়, এই বিষয়টি কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেখে নিই। দেখো প্রাচীন ধারণা অনুযায়ী বা প্রাচীন মতবাদ অনুযায়ী স্মৃতি হলো একটি বিশেষ মানসিক শক্তি বা মনের একটি কাজ। তাহলে কি বলা হয়েছে, স্মৃতিকে একটি মনের কাজ বলা হয়েছে। কেউ কেউ স্মৃতিকে মনের একটি স্থায়ী ভান্ডার হিসেবে কিন্তু গণ্য করে, যেখানে কি অতীত তথ্য জমা থাকে। দেখো তারপরে কি রয়েছে, যে আধুনিক ধারণা। আধুনিক ধারণায় যদি স্মৃতির ধারণা দিতে যাই তাহলে কি আধুনিক মনস্তত্ত্ব অনুযায়ী স্মৃতি একটি সক্রিয় মানসিক প্রক্রিয়া। কোনো বিষয় শেখার বা অভিজ্ঞতা লাভের পর ভবিষ্যতে সেই শিখনের পুনরাবৃত্তি ঘটানোকেই বলা হয় স্মৃতি বা কি স্মরণ ক্রিয়া বা স্মরণ প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে স্মৃতির সংজ্ঞা। তাহলে কি তোমাদের সঙ্গে এখন স্মৃতির দুটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রবার্ট ফ্রেডম্যান। তাহলে তিনি কি বলেছেন, স্মৃতি হলো তথ্য সংকেত যুক্তকরণ। অর্থাৎ কি স্মৃতিকে কি বলা হয়েছে, স্মৃতিকে তিনি বলেছেন, দেখো এখানে দেওয়া রয়েছে সংকেত যুক্তকরণ। ঠিক আছে, বিভিন্ন তথ্যকে সংকেত যুক্তকরণকে কিন্তু স্মৃতি বলেছেন। তথ্য সংরক্ষণ এবং পুনরুৎপাদনের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া হিসেবে তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ কি রবার্ট যে রয়েছে, রবার্ট ফ্রেডম্যান, তিনি কিন্তু স্মৃতির সংজ্ঞা হিসেবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। তারপরে কি স্পিয়ারম্যান, স্পিয়ারম্যানের ধারণায় কি, স্পিয়ারম্যান স্মৃতি বলতে বুঝিয়েছে যে স্মৃতি হলো প্রজ্ঞামূলক বিষয় বা ঘটনা যা সুদৃঢ় বিন্যাস স্থাপনের দ্বারা পুনরুত্থাপন বা কি স্মরণ আনাকে কিন্তু সহজ করে দেয়, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু বলেছে। তাহলে দেখো তোমাদের সঙ্গে কিন্তু এর ধারণা, তারপরে এর দুটি সংজ্ঞা নিয়েও আমি আলোচনা করলাম। এখন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি মনোযোগ। মনোযোগ, ইচ্ছা ও চর্চা, এই বিষয়গুলি কিন্তু এখন রয়েছে। তাহলে কি প্রথমে হচ্ছে কি দৃঢ় সংকল্প করা। শেখার সময় তীব্র ইচ্ছা শক্তি ও সংকল্প যদি থাকে তাহলে কিন্তু তথ্য দীর্ঘদিন স্মৃতিতে কি হয়, স্থায়ী হয়ে থাকে। তাহলে কি বলেছে, যে দৃঢ় সংকল্প বলতে শেখার সময় যদি হচ্ছে তীব্র ইচ্ছা শক্তি, অর্থাৎ
কোনো একটি বিষয়ের প্রতি যদি আমার কোনো ইচ্ছা থাকে যে এটা আমি করব বা এটা আমার করতে ভালো লাগছে, তাহলে কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্মৃতিতে দীর্ঘদিন হয়ে থাকে। ঠিক আছে, দীর্ঘদিন থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, লং টার্ম মেমোরি কিন্তু বলবো। ঠিক আছে, দীর্ঘস্থায়ী স্মৃতি যাকে বলা হয়। তারপরে কি চর্চা বা অনুশীলন, নির্দিষ্ট সময় অন্তর পুনরুদ্রেক বা রিভিশন করা স্থায়ী স্মৃতির মূল চাবিকাঠি। আচ্ছা, এখানে কি বলেছে যে স্থায়ী স্মৃতির কথা বলা হয়েছে। কি বলেছে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ আমাদের কিন্তু চর্চা করতে হবে। ঠিক আছে, বা হচ্ছে কি রিভিশন করতে হবে, তাহলে কি হবে, স্মৃতি কিন্তু আমাদের অনেকটাই বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তারপরে কি মনোযোগ সহকারে পাঠ, গভীর মনোযোগ অর্জিত তথ্যকে দ্রুত স্মৃতির স্থায়ী ভান্ডারে পাঠাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কি মনোযোগের বিষয়টিতে কিন্তু তোমাদের সঙ্গে এই পয়েন্টগুলি আলোচনা করলাম। তারপরে দেখো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি শিখনের কার্যকরী পদ্ধতি সমূহ। শিখন কার্যে কোন কোন পদ্ধতি সমূহ রয়েছে, সেই পদ্ধতি সমূহগুলি নিয়ে কিছু তোমাদের কয়েকটি পদ্ধতি সমূহ নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখো অর্থপূর্ণ শিখন। কি বলেছে, না বুঝে মুখস্থ করার চেয়ে অন্তর্নিহিত অর্থ বুঝে অনুধাবন করলে তার স্মৃতিতে দীর্ঘদিন থাকে। তাহলে কোনো একটি বিষয় যদি আমরা না বুঝে শুধুমাত্র শুনে নিই, হ্যাঁ, পরে কিন্তু আমরা বাড়ি গিয়ে ভুলে যাব সেই বিষয়টি। কিন্তু যদি আমরা কি করি, মুখস্থ করার চেয়ে অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি, সেই বিষয়টির হচ্ছে আমরা অর্থটা গভীরভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের মনে থাকবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ছন্দ বা সুর, ছন্দ ও সুরের মাধ্যমে পড়া আয়ত্ত করলে তথ্য দ্রুত স্থায়ী স্মৃতিতে পৌঁছায়। ঠিক আছে, অনেকে দেখবে যখন পড়তে বসে, ঠিক আছে, তখন কিন্তু তারা বিভিন্ন ছন্দ বা সুরের মাধ্যমে কিন্তু পড়ে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সবিরাম পদ্ধতি, একটানা না পড়ে মাঝে মাঝে কিছু বিরতি বা বিশ্রাম নিলে স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। দেখো, আমরা যখন অনেকক্ষণ পড়তে থাকবো, তখন কিন্তু অনেকক্ষণ পড়তে পড়তে কিন্তু আমাদের মধ্যে কি একঘেয়েমি কাজ করবে। কিন্তু যখনই আমরা হচ্ছে কিছুক্ষণ বিরতি নিয়ে তারপরে আবার পড়তে যাব, তখন কিন্তু সেই পড়াটা আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, স্মৃতি বাড়ানোর আধুনিক কৌশল। ঠিক আছে, কোন কোন কৌশলের কথা বলা হয়েছে, PQ4R, তারপরে কি চাঙ্কিং এর কথা কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অতি শিখন। ঠিক আছে, তাহলে কি কাকসিকত মানের শিখন হওয়ার পরও শিখন প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তারপরে কি রয়েছে, চাঙ্কিং, যাকে হচ্ছে এই যে এখানে বলা হয়েছে ক্ষুদ্র অংশে বিভক্ত করার একটি পদ্ধতি। তাহলে বড় তথ্যকে পরিচিত তথ্যের সঙ্গে যুক্ত করে ছোট ছোট খণ্ডে ভাগ করে মনে রাখা, যেমন কি সাল মনে রাখার যে একটি কৌশল, সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে। তারপরে আরো একটি বিষয় রয়েছে, কি রয়েছে এখানে, এখানে কি রয়েছে দেখো, যাকে বলা হচ্ছে বেনি আসহ কলা। ঠিক আছে, বেনি আসহ কলা, এই জিনিসটা কিন্তু আমরা ছোট থেকে কিন্তু শুনে আসছি। রামধনুর যে রং, সেই রঙের সাথে কিন্তু এটি যুক্ত। ঠিক আছে, এর মতো সহজ সংকেত ব্যবহার করা হয়। তাহলে চাঙ্কিং এ কি কি করা হয়, যে বিভিন্ন সাল মনে রাখার জন্য, তারপরে হচ্ছে ওই যে যেমন হচ্ছে রামধনুর রং মনে রাখার জন্য যেমন আমাদের রয়েছে একটা বেনি আসহ কলা। তো এই সমস্ত যে সংকেত, এই সংকেত অনুযায়ী কিন্তু কি করা হয়, ক্ষুদ্র অংশে বিভক্ত করার একটি পদ্ধতি কিন্তু চাঙ্কিং। ঠিক আছে, তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখো PQ4R। P and Q তে কি বলেছে, P অর্থাৎ হচ্ছে প্রিভিউ, তারপরে Q হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, প্রিভিউ মানে কি পুরো পার্টটি এক নজরে দেখা, কোশ্চেন মানে কি মনে প্রশ্ন তৈরি করা। যদি হচ্ছে পুরো পার্টটি এক নজরে দেখা হয়, তারপরে একটি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু সেটা আমাদের মনে থাকবে। তারপরে রিড অ্যান্ড রিফ্লেক্ট, তাহলে কি রিড অর্থাৎ কি মনোযোগ সহকারে পড়া, এবং কি রিফ্লেক্ট অর্থাৎ কি পঠিত যে বিষয়, অর্থাৎ এই যে বিষয়টি আমরা পড়ছি, এই বিষয় নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, বিভিন্ন চিন্তা করতে হবে। তারপরে কি রয়েছে এখানে, রিসাইট অ্যান্ড রিভিউ, অর্থাৎ কি রিসাইট অর্থাৎ মনে করার চেষ্টা করা। ঠিক আছে, আমি যে বিষয়টি পড়লাম সেটা মনে করার চেষ্টা করতে হবে, এবং কি পুনরায় মূল্যায়ন ও রিভিশন কিন্তু দিতে হবে। তাহলে কি হবে, আমাদের কিন্তু স্মৃতি কিন্তু অনেকটাই শক্তিশালী হবে, এবং আমরা অনেক কিছু কিন্তু মনে রাখতে পারব। তো আজকে যে আমার আলোচনার বিষয় ছিল, এটা কিন্তু আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।